আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা সমাধান করব নবম অধ্যায়ের অনুশীলনীর যে একক কাজসমূহ থাকে, পরীক্ষণ থাকে বা যেগুলো তোমাদেরকে আসলে একটা আইডিয়া দিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে, আমরা ওই টাইপের কাজগুলো এই পর্বে আমরা সমাধান করব। তো দেখো আমাদের বইয়ের 217 পৃষ্ঠায় 217 পৃষ্ঠায় কিন্তু আমাদেরকে কিছু কাজ দিয়েছে, যে এখানে আসলে কিছু কাজ বিক্রিয়ার মাধ্যমে আমাদেরকে কিছু ডিসিশন নিতে হবে। এগুলো এখন কীভাবে সমাধান করা যায় সেই পয়েন্টগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতেছি। আচ্ছা, সো ফার্স্টে বলতেছে যে কাজগুলো সম্পন্ন করে নিম্নোক্ত পরিবর্তন কি কি হয় এটা আমাদেরকে আসলে জানতে বলতেছে। যে ফর এক্সাম্পল ধরো লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে যদি লোহাকে ডুবানো হয় বা আয়রনকে ডুবানো হয়, তাহলে সেখান থেকে আসলে কি পর্যবেক্ষণ করা যেতে পারে, এই জিনিসগুলো আমরা এখন ব্যাখ্যা করব। তো আসো আমরা এখন স্টেপ বাই স্টেপ একটু বোঝার চেষ্টা করি যে আমাদের তাহলে মূল জিনিসটা কি। মূল জিনিসটা হচ্ছে আমরা এবার লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা আয়রন গুঁড়াকে কি করতেছি, বিক্রিয়ায় অংশগ্রহণ করাচ্ছি। তো এখানে বিক্রিয়াটা একদম যদি তোমাদেরকে সম্পন্ন করেই দেখাই তাহলে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবা বিক্রিয়াটা হচ্ছে কীভাবে। ফার্স্টে খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন কি 2+, তাই না? সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন 2+, আর সালফেটমূলক 2-, হাইড্রোজেন 2+ আর সালফেটমূলক 2-, আর এখানে তো এফি আছেই। ওকে, তাহলে এই এফি যাবে কার সাথে? এফি যাবে এই ঋণাত্মক মূলক সালফেট মূলকের সাথে। এফি যাবে সেই ঋণাত্মক মূলক সালফেট মূলকের সাথে, উৎপন্ন করবে কি ফেরাস সালফেট। এটাকে তোমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো। তো এই প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন থেকে আয়রন বেশি সক্রিয়। সো আমরা জানি বেশি সক্রিয় ধাতু একটা কম সক্রিয় পরমাণু বা মূলককে সে প্রতিস্থাপিত করতে পারে। তো দ্যাটস ওয়াই Fe হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সালফেট মূলকের সাথে যৌগ গঠন করবে, যার নাম হবে FeSO4। আর এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা একত্রিত হয়ে দুইটা হাইড্রোজেন একত্রিত হয়ে H2 বা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তো আমরা এই বিক্রিয়াটা তো ফার্স্টে বুঝলাম যে বিক্রিয়াটা কীভাবে সম্পন্ন করতে হয়। এবারে আসো এই বিক্রিয়া থেকে আমরা কি ডিসিশন নিব। এই বিক্রিয়া থেকে আমরা মূলত হাইড্রোজেন গ্যাসের যে বুদবুদ, এই বুদবুদ আমরা সেখানে দেখতে পাবো। তো আমরা তাহলে এই বিক্রিয়া থেকে এইটাই ডিসিশন নিতে পারবো যে আমাদের যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড তো একটা তরল অ্যাকোয়াস যেটা থাকবে আর কি। তো এই তরল সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা লোহার গুঁড়ো দিলে আমরা দেখবো যে বিক্রিয়াতে ওই পাত্রর মধ্যে থেকে কিছুক্ষণ পরে একটা বুদবুদ একটা আকৃতি এরকম দেখা যাবে। এই বুদবুদ আকৃতি মূলত কিসের জন্য? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে সেখানে, সেই জন্য। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি ডিসিশন নিতে পারি? এই বিক্রিয়া থেকে আমরা এটাই ডিসিশন নিতে পারি, যদি লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে লোহার গুঁড়াকে যুক্ত করা হয় তাহলে সেখান থেকে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখা যায় বা হাইড্রোজেন গ্যাস সেখানে উৎপন্ন হয়। বেশ, তাহলে আমাদের এই প্রথম যেই টাস্কটুকু দিয়েছে এখান থেকে আমরা এইটুকু লিখলে আমাদের মোটামুটিভাবে কাজটাকে ডান। আচ্ছা, আমি একটু বলে দিই, দেখো মূলত এই একক কাজগুলো তোমাদেরকে কেন করানো হচ্ছে, এইগুলো তোমরা নিজেরাই করবা। অনেক সময় হয় যে একক কাজ থেকে আমরা আসলে অনেক কিছু জানতে পারি। আমাদের নবম অধ্যায় বলো বা দশম অধ্যায় বলো, এই একক কাজের মধ্যে থেকেও কিন্তু 2025 সনে কোশ্চেন এসেছে। তো এগুলো আমাদেরকে করতে হবে, এমসিকিউ আসতে পারে, এমনও হতে পারে যে এই বিক্রিয়া থেকে একটা সিকিউ টাইপ দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই জন্য এগুলো করা দরকার, যেহেতু এগুলো আমাদের বইয়ের মধ্যে আছে। আমরা যাচ্ছি আমাদের এবার পরবর্তী যে অংশে, সেই অংশে। আচ্ছা দেখো, পরবর্তী অংশে আমাদেরকে কি বলতেছে? পরবর্তী অংশে আমাদেরকে বলতেছে যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি HCl এর সাথে কঠিন সোডিয়াম কার্বনেট HCl এর সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া আমাকে করতে হবে। তো আমরা এখানে বিক্রিয়াটা অলমোস্ট দেখতেই পাচ্ছি যে এখানে বিক্রিয়াটা দেওয়া আছে। এবারে একটু তোমাদেরকে একটু ভেঙে দেখাই বিক্রিয়াটা, বিক্রিয়াটা তো এখানে করে দিয়েছে, বাট আমি আর একটু ডিটেলসে করে দেখাই। আচ্ছা, সোডিয়াম কার্বনেট প্লাস HCl। ওকে, গেল। সোডিয়াম কার্বনেটকে দুই ভাগে ভাগ করি আমরা, করলাম। HClকে দুই ভাগে ভাগ করি আমরা, করলাম। কার্বনেট মূলককে আবার দুই ভাগে ভাগ করি, করলাম। আচ্ছা, এবারে আসো সোডিয়াম প্লাস কার সাথে যাবে? Cl মাইনাসের সাথে, উৎপন্ন করবে কি? সোডিয়াম ক্লোরাইড। এই আছে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন হবে কি? পানি। গেল। এবার আসো বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে। আমরা এখন এই বিক্রিয়াটা ব্যালেন্স করে ফেলবো। এখন বিক্রিয়াটা কীভাবে ব্যালেন্স করা যাবে? এখানে খেয়াল করো, সোডিয়াম কয়টা? 2টা। তাহলে অবশ্যই তোমার এখানে সোডিয়াম 2টা লাগবে। তাহলে সোডিয়াম ব্যালেন্স করতে হলে সামনে একটা 2 আমরা সহগ আকারে বসাবো। কিন্তু যখন তুমি এইখানে সোডিয়াম 2টার জন্য 2 বসাবা, তখন তো ক্লোরিনও 2টা হয়ে যাচ্ছে। তো তখন তোমাকে HCl এর সামনে একটা কি বসাতে হবে? 2 বসাতে হবে। ফাইন। আবার এখানে পানিতে আমরা 2টা হাইড্রোজেন অলরেডি আগেই লিখে ফেলেছিলাম। এখানেও দেখো হাইড্রোজেন 2টা তোমার আছে। তো ওভারঅল এখান থেকে এটাই বলা যায় যে আমাদের এই বিক্রিয়া থেকে আমরা বিক্রিয়াটা কীভাবে সম্পন্ন হলো এটা আমরা বুঝে ফেলেছি, যে এখান থেকে উৎপাদ থেকে আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড লবণ পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছি, আর পাচ্ছি কি আমরা? পানি।
আমাদের এখন নেক্সট কাজ কি দেখো, এখানে সব থেকে ইম্পর্টেন্ট মানে যেটা আমরা পর্যবেক্ষণ করতেছি, সেই পর্যবেক্ষণকৃত যৌগটি হলো কার্বন ডাইঅক্সাইড। কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়। একটু আগে এর আগের বিক্রিয়ায় আমরা দেখেছিলাম যে হাইড্রোজেন উৎপন্ন হয় গ্যাসীয়। আমরা পাত্রের ভিতর থেকে একটা বুদবুদ দেখতে পাই। এইটা দেখে দেখে মানে এই জিনিসটা দেখে আমরা ডিসিশন নিতে পারি যে হ্যাঁ এখানে হাইড্রোজেন গ্যাস রয়েছে। ঠিক সেইমভাবে এখানে দেখো যে যেই কথাটা এখানে বলেছে যে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে কঠিন সোডিয়াম কার্বনেট এর বিক্রিয়া মানে বিক্রিয়া করবো আমরা, তাহলে বলতেছি কি দেখো লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কঠিন সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এছাড়া আরও দ্রব্য উৎপন্ন হয়, যেটা পানি বলতেছি বা লবণ বলতেছি। তাহলে মূল মানে এই বিক্রিয়ার মূল থিমটাই হচ্ছে এইটা যে বিক্রিয়া করার ফলে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারতেছি। তো আমি যেই পাত্রে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নিব, ওই পাত্রের মধ্যে থেকেই কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদটা দেখা যাবে। সো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ দেখে আমি সিদ্ধান্ত নিতে পারি যে অবশ্যই আমার এখানে একটা গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা ডিসিশন দেখো, যত কার্বনেট যুক্ত লবণ আছে, যত কার্বনেট যুক্ত লবণ আছে তারা কিন্তু সবাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। সো এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়া দেখে আমরা একই সাথে বুঝতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যে যৌগটি বিক্রিয়া করতেছে সেই যৌগটি অবশ্যই একটা কার্বনেট যৌগ। কেননা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু কার্বনেট যৌগ বাদে সাধারণত উৎপন্ন হয় না, মানে কার্বনেট যৌগের মধ্যেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা পাওয়া যায়। সো এইখানে এই কথাগুলোই বলছে। সমীকরণ তো তোমরা অলরেডি দেখেছো যে সমীকরণটা আসলে কিভাবে সমাধান করা হয়েছে। তার মানে এখান থেকে আমাদের মূল ডিসিশনকে আমরা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারবো। সো কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। ওকে, গেল এটা। এবারে আমরা যাচ্ছি, তাহলে আমরা প্রথম সিদ্ধান্ত থেকে পেলাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, দ্বিতীয় সিদ্ধান্ত থেকে পেলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এবারে যাব আমরা তৃতীয় যেই আমাদের প্রশ্ন, সেই তৃতীয় প্রশ্ন হচ্ছে কপার সালফেটের সাথে আমরা যদি কপার সালফেট এর সাথে অ্যামোনিয়া দ্রবণ NH4OH এইটার বিক্রিয়া কিভাবে করা যায়, কপার সালফেটের সাথে অ্যামোনিয়া দ্রবণ। আচ্ছা এখানে আসো আমরা বিক্রিয়াটা একটু কমপ্লিট করি। আচ্ছা সো এখন আসো বিক্রিয়াটা কমপ্লিট করলাম, এখন বিক্রিয়াটা কিভাবে হলো সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রথম কাজ কপার সালফেটকে দুইটা অংশে ভাগ করা। সো আমরা ভাগ করতে পারি এইভাবে Cu2+ আর সালফেট মূলক SO4 2-। আচ্ছা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে কি পাওয়া যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে পাওয়া যায় অ্যামোনিয়াম মূলক আর হাইড্রোক্সিল মূলক। এবারে আসো এই কপার যাবে কার সাথে, OH মূলকের সাথে, আর অ্যামোনিয়াম যাবে সালফেট মূলকের সাথে। সো অ্যামোনিয়াম আর সালফেট মূলক যখন যুক্ত হবে তখন এখান থেকে যৌগ উৎপন্ন হবে NH4SO4, মানে অ্যামোনিয়াম মূলকের যোজনী তো 1 আর সালফেট মূলকের যোজনী 2। এক্সচেঞ্জ করলে কি পাচ্ছি আমরা, সালফেট মূলকের যোজনী আসলো অ্যামোনিয়াম মূলকের পাশে আর অ্যামোনিয়ামের 1 চলে গেল সালফেট মূলকের পাশে। আচ্ছা বাকিটা কি রইলো, কপার এবং হাইড্রোক্সিল। সো কপার এবং হাইড্রোক্সিল মূলক বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তো এই যে কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হলো এর একটা অদক্ষেপ আমরা দেখতে পাবো, হালকা নীল বর্ণের অদক্ষেপ, এবং এই অদক্ষেপ দেখে আমরা ডিসিশন নিব যে এখানে কি আছে, কপার 2+ আয়ন রয়েছে, কপার 2+ আয়ন রয়েছে। আমরা কপারের অদক্ষেপের বর্ণ দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। বিক্রিয়াটা কিভাবে হলো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো, যে কপারের যোজনী গেল হাইড্রোক্সিল মূলকের পাশে আর হাইড্রোক্সিলের 1। তো দেখো কপারের 2 যোজনী নিচ্ছে হাইড্রোক্সিল মূলক আর হাইড্রোক্সিল মূলকের 1 যোজনী নিচ্ছে কপার, মিলে যৌগটা উৎপন্ন হচ্ছে। এখন কথা হচ্ছে এই কপার হাইড্রোক্সাইড হচ্ছে সলিড পদার্থে, পানিতে দ্রবীভূত হয় না। বাট সোডিয়াম সালফেট হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। সোডিয়াম সালফেট আমাদের অ্যাকোয়াস সলিউশন। সোডিয়াম সালফেট যেহেতু আমাদের অ্যাকোয়াস সলিউশন, তাহলে সোডিয়াম সালফেটকে অবশ্যই পানিতে দ্রবীভূত আমরা করতে পারবো। সো আমাদের একটা সংজ্ঞা ছিল এরকম যে যদি বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থ একই দ্রাবকে দ্রবীভূত হয় এবং এরা বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থ দুইটাই একই দ্রাবকে দ্রবীভূত হয়, এরা বিক্রিয়া করে যে উৎপাদগুলো তৈরি করবে এদের একটা সেম দ্রাবকে দ্রবীভূত হলেও অপরটি যদি দ্রবীভূত না হয় তাহলে এই বস্তুটাকে আমরা কঠিন তলানি আকারে বিক্রিয়ার পাত্রের মধ্যে দেখতে পাবো, যেটাকে আমরা বলি অদক্ষেপ। সো এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া, এবং এই অদক্ষেপণ বিক্রিয়ার কালার দেখে আমরা ডিসিশন নিতে পারবো যে না এখানে কি আছে, কপারের যৌগ রয়েছে। তো দেখো এখন আমি এতক্ষণ যাব যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলা হচ্ছে যে কপার সালফেট দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে। আচ্ছা আরেকটা কথা একটু বলে দেই, অ্যামোনিয়া দ্রবণ মানে কি বলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH3 অ্যামোনিয়া এর সাথে পানি যুক্ত করো, পানি মিশ্রিত অ্যামোনিয়া। তো পানি মিশ্রিত অ্যামোনিয়া মানে কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পানি মিশ্রিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সো এটাই বলতেছে যে দ্রবণ যদি যোগ করা হয় তাহলে কপার হাইড্রোক্সাইডের হালকা নীল, এই যে এই
হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়ে যা খালি চোখে দেখা যায়, আমরা যেটা খালি চোখে দেখতে পারি আর কি। তাহলে বিক্রিয়া দেখো কপার সালফেট অ্যাকোয়া সলিউশন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়া সলিউশন, কপার সালফেট সলিড, এই যে এই বস্তুটি অদক্ষেপ পড়বে এবং এখান থেকে আরো তৈরি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তো এখানে বলতেছে কি দেখো যে হালকা নীল বর্ণের অদক্ষেপ আমরা এখান থেকে দেখতে পাবো। সো ফাইনাল সিদ্ধান্ত দেখো, প্রথমে কপার হাইড্রোক্সাইডের হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়ে এবং পরে গাঢ় নীল বর্ণের জটিল যৌগ তৈরি হয়। তো জটিল যৌগ বলতে এটাকে যদি আমরা ফার্দার নেক্সট কাজে যাই তখন সেখান থেকে আমরা জটিল যৌগ ফেলেও পেতে পারি, বাট এখান থেকে আমাদের ফোকাস বা ডিসিশন থাকবে কপারের হালকা নীল বর্ণের অদক্ষেপ। হালকা নীল বর্ণের অদক্ষেপ দেখে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারবো যে না এখানে কপার রয়েছে বা কপার 2+ রয়েছে। তো তাইলে দেখো মোটামুটিভাবে এই যে আমরা এই 217 পৃষ্ঠায় যে 3টা আমাদের কাজ দিয়েছিল সেই 3টা কাজের বিক্রিয়া আমরা কমপ্লিট করলাম এবং সেখান থেকে কীভাবে সহজে ডিসিশন নেওয়া যায় এবং কিসের ভিত্তিতে ডিসিশন নেওয়া যায় সেই পয়েন্টগুলো নিয়েও আমি আলোচনা করলাম। সো আশা করছি তোমরা এই পার্টটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তো দেখো আমাদের অ্যানাদার একটি একক কাজ এখন আমরা পরীক্ষা করতে যাচ্ছি। তো এখানে বলতেছে যে সবল ও দুর্বল অ্যাসিডের পরীক্ষা। আমরা এই পরীক্ষার মাধ্যমে সবল ও দুর্বল অ্যাসিডের পরীক্ষাটা আমরা এখন করতে যাচ্ছি আর কি এখানে। তো এটা আমরা করব কিভাবে, মূলত এটা আমরা করার চেষ্টা করব একটি সেটআপের মাধ্যমে। দেখো সেটআপটা আগে একটু বুঝিয়ে নেই। সেটআপটা হচ্ছে এরকম যে এইটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে দুইটা দণ্ড দিয়েছি আমরা, অ্যানোড এবং ক্যাথোড হিসেবে আমরা দুটো দণ্ড ব্যবহার করব। এটা মূলত গ্রাফাইট দণ্ড। এখন এই গ্রাফাইট দণ্ডের সাথে দেখো আমরা একটা ব্যাটারি নিচ্ছি, তাহলে একটা তারের সাথে দণ্ড এবং ব্যাটারির একটা প্রান্ত যুক্ত, আরেকটা তারের সাথে ব্যাটারির অ্যানাদার প্রান্ত, একটা বাল্ব এবং এই অ্যানাদার যে সেটা যুক্ত আর কি। অর্থাৎ দুইটা তারের, একটা তার সরাসরি ব্যাটারির সাথে যুক্ত, আর একটা তার ব্যাটারি এবং বৈদ্যুতিক বাল্ব এদের উভয়ের সাথে যুক্ত আর কি। তো এখন কি হবে বলো তো, ইলেকট্রন আদান প্রদান হলে অবশ্যই তো এখানে বিদ্যুৎটা পরিবাহিত হবে বা পরিবহন ঘটবে, এইটি মূলত আমরা এখন চেষ্টা করব। ফাইন, তো আসলে এখন এটা আমরা কীভাবে কাজটা করব আমরা এখন স্টেপ বাই স্টেপ এইটা একটু বোঝার চেষ্টা করি। তো নাম্বার 1 কি বলছে দেখো, আচ্ছা শুরুতে কি বলছে দেখো, শুরুতে বলতেছে যে যেসব অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় সেসব অ্যাসিডকে সবল অ্যাসিড বা তীব্র অ্যাসিড বলে। মানে যারা জলীয় দ্রবণ মানে পানি মিশ্রিত করার পরে যেখান থেকে তুমি বেশি সংখ্যক হাইড্রোজেন আয়ন পাবা তারা 100% বিয়োজিত হয় বা বেশি পরিমাণে বিয়োজিত হয়। আচ্ছা, দেন আমরা উদাহরণস্বরূপ আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলতে পারি। আর যেসব অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাদেরকে মৃদু বা দুর্বল অ্যাসিড বলে। সো যারা 100% বিয়োজিত হয় এদেরকে আমরা সবল অ্যাসিড বলতেছি। উদাহরণ হিসেবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলতে পারি। আর যারা দুর্বল অ্যাসিড তাদেরকে আমরা যারা কম বিয়োজিত হয় এদেরকে আমরা দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি কাকে, ইথানোয়িক অ্যাসিডকে। আচ্ছা, এবারে আসো কার্যপ্রণালী কি বলতেছে দেখো, একটি বিকারে 50 ml লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে এখানে আমরা দুটি গ্রাফাইট দণ্ড এমনভাবে স্থাপন করি যাতে দণ্ড দুটি পরস্পর স্পর্শ না করে। তো দেখো আমরা কিন্তু দুইটা গ্রাফাইট দণ্ড স্পর্শ করি, মানে দুইটা গ্রাফাইট দণ্ড আমরা দিচ্ছি দ্রবণের মধ্যে এবং এটা এমনভাবে দেওয়া হয়েছে যাতে যেন এই গ্রাফাইট দণ্ডগুলো একে অপরকে যেন স্পর্শ না করে, মানে একটার সাথে যেন আরেকটা না লেগে যায়। তাহলে ফার্স্ট পয়েন্টটা বুঝছো। এবার একটি গ্রাফাইট দণ্ডকে পরিবাহীর একটি তারের মাধ্যমে ব্যাটারির এক প্রান্তে যুক্ত করা হলো। সেই একটা তার, এই তারের মাধ্যমে একটা গ্রাফাইট দণ্ডকে আমরা পরিবাহী তারের সাথে কি করেছি, একটা প্রান্তকে পরিবাহী তারের মাধ্যমে আমরা কানেক্ট দিচ্ছি। এবং দেখো নেক্সট কি বলছে, এবং আচ্ছা এটা ছোট করে নেই যাতে করে আমরা পুরো লেখাটা এখানে পড়ে বুঝতে পারি। আচ্ছা বলতেছে এবং অপর গ্রাফাইট দণ্ডকে পরিবাহী তারের সাথে বাল্বের মধ্য দিয়ে ব্যাটারির অপর প্রান্তে যুক্ত করি। সো এখানে যেটা বলতেছে যে আমরা আরেকটা গ্রাফাইট দণ্ড মানে আরেকটা তার নিব, এই তারের একটা প্রান্ত থাকবে গ্রাফাইট দণ্ডের সাথে, আরেকটা প্রান্ত থাকবে কার সাথে, ব্যাটারির অ্যানাদার প্রান্তের সাথে। এবং এইখানে মাঝখানে আমি একটা বাল্বকে যুক্ত করব, একটা বাল্ব, বৈদ্যুতিক বাল্ব আমরা যুক্ত করব, কারণ আমরা এখানে বিদ্যুৎ পরিবাহিত হবে। আচ্ছা, এতে করে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলে উঠবে। তো এখান থেকে আসলে আমরা কি প্রমাণ করতে পারি, এখান থেকে আমরা এটাই প্রমাণ করতে পারি যে HCl কে যদি তুমি ভাগ করো, তো দেখো তাহলে HClটা কি হবে, HClটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হবে হাইড্রোজেন আয়ন আর একটা হবে ক্লোরাইড আয়ন। আচ্ছা, তো আমরা এগুলো কি করব, অ্যানোড এবং ক্যাথোডে
মানে অ্যানোড এবং ক্যাথোড দ্বারা কি হবে, এরা আকৃষ্ট হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু 100% বিয়োজিত হয়, তার মানে এখান থেকে আমরা কি বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন পাবো। তো এটাই বলতে চাচ্ছে যে দেখো এখানে বাল্বটা আসলে অনেক বেশি উজ্জ্বলতার সাথে জ্বলতেছে। এখন কেন অনেক বেশি উজ্জ্বলতার সাথে জ্বলতেছে? কারণ এখানে ইলেকট্রন প্রবাহটা আসলে বেশি হবে। ইলেকট্রন প্রবাহ বেশি হবে কেন? কারণ হাইড্রোজেন আয়ন বেশি উৎপাদিত হচ্ছে, আর হাইড্রোজেন আয়ন বেশি উৎপাদনের কারণ হচ্ছে অ্যাসিডটা গাঢ় বা সবল অ্যাসিড। তো মূল কারণই হচ্ছে আসলে গাঢ় এবং লঘুর উপর অনেক কিছু ডিপেন্ড করে, সবল অ্যাসিড দুর্বল অ্যাসিডের উপর অনেক কিছু নির্ভর করতেছে। আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এখানে আসলে খুব সবল অ্যাসিড এবং জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয় বিধায় এখানে কিন্তু আমরা এই HCl থেকে কি করতে পারবো, HCl থেকে আমরা মানে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। প্লাস তুলনামূলকভাবে এই বাল্বটা কি করবে, ভালোভাবে জ্বলবে। এই বাল্বটা তুলনামূলকভাবে ভালোভাবে জ্বলবে আর কি। তো এই কথাগুলো জাস্ট আমাদেরকে এই ব্যাখ্যার মধ্যে লিখতে হবে। তো ফাইনাল ডিসিশন দেখো এখানে কি বলতেছে, সবল অ্যাসিড তোমাকে কি দিবে, বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপাদন করবে। আর বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপাদন করা মানে কি, সেখান থেকে বেশি পরিমাণে ক্লোরাইড আয়ন উৎপন্ন করা, ক্যাথোড অ্যানোড দ্বারা আকৃষ্ট করবে। সো এইভাবেই এরা একে অপর থেকে কি হয়ে যাবে, চার্জ মুক্ত হয়ে যাবে এবং বিদ্যুৎ উৎপাদন হবে। সো আশা করতেছি এই পয়েন্টটুকু বুঝতে পেরেছো। এবার নিচের পার্টটা দেখো, আমরা তো আরও একটা মানে দুইটা পার্ট নিচ্ছি, একটা হচ্ছে সবল অ্যাসিড, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এবার কিছু ইথানোয়িক অ্যাসিড নিব আমরা, ইথানোয়িক অ্যাসিড নিব। এই ইথানোয়িক অ্যাসিডে দুটি গ্রাফাইট দণ্ড স্থাপন করব ঠিক আগের মতোই। আবার একটি গ্রাফাইট দণ্ডের এক প্রান্ত পরিবাহীর তারের মাধ্যমে ব্যাটারির অপর প্রান্তে এবং গ্রাফাইট দণ্ডটি পরিবাহিত, জাস্ট আগের মতো করেই আমরা সেটআপটা দিব। এবার আগের মতো যেটা আমরা একটু আগে দিয়েছিলাম ওই রকম সেটআপে এখানে দেওয়া হবে। আচ্ছা, এবার মানে ফাইনাল ডিসিশনটা কি দেখো, এবারে বাল্বটি কম উজ্জ্বলভাবে জ্বলে উঠবে। কম মানে এখানে দেখো আগেরবার যতটা উজ্জ্বল ছিল, খেয়াল করো আগেরবার যতটা তোমার মানে পাওয়ারফুল ছিল বা যতটা উজ্জ্বল ছিল, এবার কিন্তু ততটা উজ্জ্বলতা সে দেখাবে না। এখন কেন দেখাবে না? কারণ মূল কারণ হচ্ছে এইটাই যে এখানে আমার কি আছে, এখানে আমার ইথানোয়িক অ্যাসিড CH3COOH ইথানোয়িক অ্যাসিড দ্রবণটা এখানে আমার রয়েছে। তো এই দ্রবণটাকে যদি ভাগ করি আমরা, দেখো CH3COOH এই দ্রবণটাকে ভাগ করলে আমরা কি পাবো, আমরা পাবো এখান থেকে হাইড্রোজেন আয়ন। কিন্তু সেই হাইড্রোজেন আয়নটা বেশি না, বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন এখান থেকে পাওয়া যাবে না, বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন এখান থেকে পাওয়া যাবে না। সো এখান থেকে আমরা ফলে উৎপন্ন করব, কম পরিমাণে হাইড্রোজেন আয়ন আমরা উৎপন্ন করব। সো এই কথাগুলোই জাস্ট এখানে বলা হয়েছে। সো আমি আশা করছি তোমরা এই পয়েন্টটুকু বুঝতে পেরেছো যে সকল কিছু ঠিক আগের মতোই রয়েছে, সকল সেটআপ আগের মতোই। পার্থক্য হচ্ছে আমরা আগেরবার দিয়েছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবার দিচ্ছি আমরা ইথানোয়িক অ্যাসিড। এখন ইথানোয়িক অ্যাসিড যেহেতু আমাদেরকে বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন দিবে না, তার মানে এই বিক্রিয়াটা আমরা অনেকক্ষণ ঘটাতে পারবো না বা অনেক বেশি স্মুথলি করতে পারবো না, এবং যার কারণে এই বাল্ব যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আগে যতটা উজ্জ্বল ছিল এবার ততটা উজ্জ্বল না, এবার কম পরিমাণে উজ্জ্বল আলো আমাদেরকে দিবে, মানে কম উজ্জ্বল, তুলনামূলকভাবে আগের থেকে এটা কম উজ্জ্বলভাবে জ্বলবে। সো কম উজ্জ্বলভাবে জ্বলতেছে যে এইখান থেকেই বুঝতে হবে যে এই যে অ্যাসিড দেওয়া হলো, এই অ্যাসিড কি অতটা শক্তিশালী অ্যাসিড না, দুর্বল অ্যাসিড, কম হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতেছে, বাল্ব কম পাওয়ারে জ্বলতেছে আর কি। তো এই কথাগুলো যদি লিখে দাও আশা করতেছি তোমাদের এই অ্যান্সার হয়ে যাবে। আমাদের ফাইনাল ডিসিশন হচ্ছে এইটা, মৃদু অ্যাসিড কম পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপাদন করবে। তাহলে ফাইনাল সিদ্ধান্ত কি দেখো, ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে এইটাই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি কি সবল অ্যাসিড, জলীয় দ্রবণে অধিক পরিমাণে হাইড্রোজেন আয়ন সরবরাহ করবে, ফলে অধিক পরিমাণে বিদ্যুৎ পরিবহন হয় এবং বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলে। অন্যদিকে ইথানোয়িক অ্যাসিড মৃদু বা দুর্বল অ্যাসিড, ফলে এটি কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দান করবে এবং বাল্বটি কম উজ্জ্বলতার সাথে জ্বলবে। একইভাবে তীব্র ক্ষার ও মৃদু ক্ষার নিয়ে পরীক্ষা করলেও একই ধরনের ফলাফল পাওয়া যাবে। তীব্র ক্ষার বা মৃদু ক্ষার এরা কীভাবে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। সো আমরা যদি এটা নিয়ে কাজ করি তাহলে মানে আমরা তো সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড নিয়ে জাস্ট টেস্টটা করলাম, এটা তুমি চাইলে সবল ক্ষার বা দুর্বল ক্ষার থেকেও এগুলো চাইলে পরীক্ষা করা যেতে পারে। সো আশা করতেছে যদি এইভাবে প্রশ্ন আসে তোমরা যে চিত্র দেখালাম সেই চিত্রের মাধ্যমে তোমরা সেই তোমাদের মানে মূল কাজটুকু তোমরা কমপ্লিট করলে তোমাদের হয়ে যাবে আর কি। এবারে আমরা একটা পরীক্ষণ সম্পন্ন করব। যেহেতু দেখো আমাদের আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি, নবম অধ্যায়ের কাজগুলোতে অ্যাসিড বেশি নাকি ক্ষার বেশি এটা আসলে একটু জানতে হবে। তো আসলে এখন আমরা সেরকমভাবে একটা পরীক্ষণ সম্পন্ন করব। কি বলতেছে দেখো, যে লিটমাস পেপারের সাহায্যে সরবরাহকৃত আপেলের অম্লীয় বা ক্ষারীয়
মানে আপেলের অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি নির্ণয়, অর্থাৎ আমরা লিটমাস পেপার ব্যবহার করে একটা আপেল এটার মধ্যে কি অ্যাসিডের পরিমাণ বেশি নাকি ক্ষারের পরিমাণ বেশি সেটা আমরা পরীক্ষা করব এখন কিসের সাহায্যে? লিটমাস পেপারের সাহায্যে। সো এটাই বলতেছে যে লিটমাস পেপারের সাহায্যে সরবরাহকৃত আপেলের অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি নির্ণয়। সো আমরা জাস্ট জানতে চাচ্ছি যে একটি আপেল এটার মধ্যে কি অ্যাসিড বেশি নাকি ক্ষার বেশি, এবং সেজন্য আমরা সাহায্য নিচ্ছি লিটমাস পেপারের। আচ্ছা, নেক্সট দেখো মূলনীতি। আচ্ছা, মূলনীতিতে কি বলছে যে অম্লীয় প্রকৃতির জলীয় দ্রবণ নীল লিটমাস পেপারকে লাল করে। এটা আমরা জানি যে যদি কোনো দ্রবণ অম্লীয় হয় বা অ্যাসিডীয় হয়, তুমি যদি এখানে নীল লিটমাস পেপার ডুবাও সেটা নীল থেকে লাল লিটমাস পেপারে পরিণত হবে। সেকেন্ড কি বলছে দেখো, আর ক্ষারীয় প্রকৃতির জলীয় দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে। সো আমরা এইটুকু ক্লিয়ার যে যদি অ্যাসিড বেশি থাকে সে নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করবে, আর যদি ক্ষার বেশি থাকে সে লাল লিটমাস পেপারকে নীল লিটমাস পেপারে পরিণত করবে। খাদ্য অম্লীয়, ক্ষারীয় ও নিরপেক্ষ প্রকৃতির হতে পারে। যে কোনো খাবারই অম্লীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে, নিরপেক্ষ প্রকৃতির হতে পারে। নিরপেক্ষ প্রকৃতির খাদ্য লিটমাস পেপারে কোনো পরিবর্তন করবে না। সো ব্যাপারটা কিন্তু এখন ক্লিয়ার যে যদি কোনো খাবার অম্লীয় হয় সে নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করবে, আর যদি কোনো খাবার ক্ষারীয় হয় সে লাল লিটমাস পেপারকে নীল লিটমাস পেপারে পরিণত করবে। আর যদি নিউট্রাল হয় যে সে অম্লীয় না ক্ষারীয় না, সে লিটমাস পেপারে কোনো বর্ণ পরিবর্তন করবে না। এটা আমরা আমাদের এই মানে পরীক্ষণের মূল তত্ত্ব থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে আসো আমরা এই এক্সপেরিমেন্টগুলো করার চেষ্টা করব কার্যপ্রণালী দিয়ে। তো ফার্স্টে দেখো 1 নম্বরে কি বলছে দেখো, যে একটি পেষণ যন্ত্রে কয়েকটি আপেল কুচি ও সামান্য পরিমাণ পানি নিয়ে একটি পেস্ট তৈরি করি। অর্থাৎ আপেলটাকে আমরা একদম ছোট ছোট করে কাটবো, কেটে সেটার মধ্যে আমরা পানি দিব, পানি দিয়ে আপেলটাকে আমরা ব্লেন্ডার করার চেষ্টা করব। তো তোমরা তার একটা নমুনা চিত্র এখান থেকে দেখতে পারবা আশা করতেছি। এই যে দেখো, এই অর্থাৎ খেয়াল করো, এই যে এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা আপেলের টুকরা নিয়েছি, আপেলের টুকরা ছোট ছোট টুকরা এখানে দেখা যাচ্ছে, এবং আপেলকে পেস্ট করা হচ্ছে। এখন পেস্ট করতেছি কিভাবে? ওই যে আমরা গ্রাম অঞ্চলে যে একটা থাকে না যে মানে করা যায় আর কি, যেটাকে চাপ প্রয়োগ করার মাধ্যমে আমরা পিষে ফেলি, এরকম টাইপের কিছু একটা দিয়ে সেটাকে আপেলের টুকরাগুলোকে গুঁড়ি গুঁড়ি করা হচ্ছে বা ছোট ছোট টুকরায় পরিণত করা হচ্ছে। নাম্বার 1 প্রথম পয়েন্টটা বুঝছো আশা করি। এবারে যাচ্ছি আমরা নাম্বার 2তে। দেখো নাম্বার 2তে কি বলছে, যে পেস্টটি একটি বিকারে নিয়ে, এবার এই যেই পেস্ট আমি করলাম সেই পেস্টটা একটা বিকারে নিব, নিয়ে 10 ml পাত্রিত পানি যোগ করে কাঁচদণ্ডের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেই। তো প্রথমবার তুমি কিন্তু পানি নিয়েছিলে সামান্য পানি, মানে পানি না নিলেও হয়, বাট আমরা আপেলকে যেই পেস্ট আকৃতি করার জন্য আমরা সামান্য পরিমাণ পানি নিছি। এবার আমরা সেকেন্ড ধাপে যেই কাজটা করব দেখো, ওই আগের ধাপের যে আপেলের যে ছোট ছোট টুকরাগুলো সেগুলোকে আমরা এরকম একটা বাটিতে নিব। আমরা এই 10 ml, সম্ভবত 10 ml এর কথাই বলছি, ইয়েস, আমরা এই যে বিকার থেকে 10 ml পানি ঢালতেছি, এবং এই যে একটা কাঁচদণ্ড থেকে আমরা এটাকে নাড়তেছি, যে পুরো দ্রবণটাকে আমরা মিক্সড আপ করার চেষ্টা করতেছি। ওকে, 2 নম্বর পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি। 3 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, এবার ছাঁকন, কাগজ ও ফানেলের সাহায্যে মিশ্রণটি সেকে জলীয় অংশটুকু একটি টেস্ট টিউবে সংরক্ষণ করি। মানে বোঝাতে চাচ্ছে যে তুমি ওই যে আমরা যে ছাঁকনি বলি, চা বা আর অন্যান্য যেগুলো ছাঁকা হয়, ওরকম একটা ছাঁকনের সাহায্যে বা ছাঁকনির সাহায্যে আমরা কি করতেছি, এই যে আপেল মিশ্রিত যে পানিটা ছিল সেই পানিটাকে আমরা এখানে ঢেলে দিচ্ছি। তো তোমরা জানো যে এই যে এখানে যে জালের মতো যে একটা অংশ রয়েছে ছাঁকনিতে থাকে, যেটা এই জালের মতো অংশে কি করবে, বড় বড় আপেলের দানাগুলো বা টুকরোগুলো আটকা পড়ে যাবে, আর নিচে যে পানির যে কণাগুলো ছিল সেই পানির কণাগুলো আমার নিচে চলে আসবে। অর্থাৎ আমরা এখানে আসলে আপেলের একটা দ্রবণ নিচ্ছি, আপেলের একটা দ্রবণ এখানে নেওয়া হচ্ছে। তো গেল, এটা আমাদের 3 নম্বর কাজ। এবারে যাচ্ছি আমরা আমাদের 4 নম্বর কাজে। এখন আপেলের জলীয় দ্রবণে একবার লাল লিটমাস পেপার ও আরেকবার নীল লিটমাস পেপার ডুবিয়ে বর্ণের পরিবর্তন লক্ষ্য করি। সো দেখো আমরা আসলে দুইটা লিটমাস পেপার নেই, মানে দুইটা লিটমাস পেপারের চিত্রটা আসলে এখানে দেখাই নেই। আমরা এবার যেই কাজটা করলাম, যে এই চিত্রের মধ্যে ফার্স্ট অফ অল এখান থেকে যে দ্রবণটা আমরা পেয়েছিলাম সেই দ্রবণটাকে নিলাম আমি এইখানে, দ্রবণটাকে আমি এখানে নিলাম। নেওয়ার পরে আমরা লাল নীল ধরো দুইটাই ডুবাইছি, শুধুমাত্র আমাদের যেটা ফলাফল সেটাকে আমরা আসলে চিত্রে দেখলাম। তো দেখো এই যে একটা নীল লিটমাস পেপার তুমি এই দ্রবণের মধ্যে ডুবাচ্ছ, তো নীল লিটমাস পেপার ডুবানোর পরে
ডুবন্ত অংশটুকু দেখো লাল হয়ে গেছে, এই যে ডুবন্ত অংশকে আমরা লাল দেখতে পাচ্ছি। ডুবন্ত অংশ লাল হয়ে যাওয়া মানে কি বলতো, এখানে কি আছে, নীল লিটমাস পেপার লাল লিটমাস পেপারে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা পড়েছি না যে যদি কোনো খাদ্যের প্রকৃতি অম্লীয় হয় সে নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করবে। এখানেও ঠিক সেম কাজটা হয়েছে যে আমরা এই আপেলের দ্রবণকে বা আপেলের দ্রবণের মধ্যে যখন আমরা নীল লিটমাস পেপার দিলাম, সেই নীল লিটমাস পেপার লাল লিটমাস পেপারে পরিণত হয়ে গেল। সো এর থেকে এটাই বোঝা যায় যে আপেলের মধ্যে কি রয়েছে, অম্লীয় প্রকৃতি বা অম্লীয় ধর্ম রয়েছে। আচ্ছা, সো আশা করি চিত্রের সাহায্যে পরীক্ষণটা তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো এটাই বলতেছে যে তুমি নীল লিটমাস পেপারের বর্ণ লাল হয়েছে, তাহলে একরকম ডিসিশন, কিন্তু লাল লিটমাস পেপারের বর্ণের কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ যদি এরকম হয় যে তুমি তো দুইটা লিটমাস পেপারে ডুবিয়েছো, নীলটা লাল হয়েছে বাট লালটার কোনো রং পরিবর্তন ঘটে নাই, এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব কি আপেলটার প্রকৃতি কীরকম হবে, অম্লীয় প্রকৃতির হবে, যেটা আমাদের হয়েছে। আসলে লালটার কোনোরূপ পরিবর্তন হয় নাই, কিন্তু তোমরা কিন্তু নীলটার একটা পরিবর্তন এখানে লক্ষ্য করেছো। চিত্র দেখো যে নীলটুকু কি হয়ে গেছে, লাল লিটমাসে পরিণত হয়ে গেছে। গেল সেকেন্ড, দেখো কি বলছে, সেকেন্ডে বলছে যে লাল লিটমাস পেপারে বর্ণ নীল হয়েছে, কিন্তু নীল লিটমাস পেপারে বর্ণের কোনো পরিবর্তন ঘটে নাই। যদিও এটা হয় নাই, বাট এরকম যদি হইতো কোনো কারণে বা কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে লাল লিটমাস পেপার নীল হয়েছে কিন্তু নীল বর্ণের লিটমাস পেপারে কোনোরূপ বর্ণ পরিবর্তন ঘটেনি, তাহলে সেখান থেকে কি বলতাম আমরা, আপেল ক্ষারীয় প্রকৃতির। মানে সেখান থেকে আমরা ডিসিশন দিতে পারতাম যে না, এই আপেলটা ক্ষারীয় প্রকৃতির, যদি এরকম হইতো আর কি। তাহলে ফাইনাল ডিসিশনে আসো। ফাইনাল ডিসিশন কি বলছে, ফলাফল জলীয় দ্রবণে নীল লিটমাস পেপার, আচ্ছা আমরা এটা একটু মার্ক করি, জলীয় দ্রবণে নীল লিটমাস পেপার লাল লিটমাস পেপারে পরিণত হয়েছে। সুতরাং আপেলের মধ্যে কি রয়েছে, অম্লীয় প্রকৃতির খাদ্য রয়েছে। আপেলে ম্যালিউইক অ্যাসিড থাকে, এই যে দেখো এখানে লাস্টে আমরা বলে দিছি যে আপেলে কি অ্যাসিড থাকে, ম্যালিউইক অ্যাসিড। সো যেহেতু এটা একটা অ্যাসিড, আপেলের মধ্যে যেহেতু এটা আমরা একটা অ্যাসিড পাচ্ছি, তো সেহেতু এটাকে অবশ্যই আমার বলতে হবে যে না, এটার মধ্যে অম্লীয় মূলক রয়েছে, এটার মধ্যে কোনো ক্ষারীয় মূলক নাই। এবং এটা আমরা খুব সুন্দরভাবে লিটমাস পেপার, আপেলের দ্রবণ, দেন এর মাধ্যমে আমরা পরীক্ষার মাধ্যমে এটা কমপ্লিট করতে পারলাম। সো আশা করছি তোমরা এই পরীক্ষণটুকু বুঝতে পেরেছো। তো দেখো সেম টাইপেরই আমরা আরেকটা এক্সপেরিমেন্ট এখানে করব, বাট এবার আমাদের যে উপাদানকে নিয়ে করতেছি সেটা হচ্ছে সাদা ভাত। আমরা যে নর্মাল যেই মানে খাবারে যে ভাত খাই সকাল দুপুর রাতে আহারে যে ভাত থাকে, সেই ভাতের প্রকৃতি আমরা নির্ণয় করতে যাচ্ছি। সো দেখো মূলনীতি সহ সকল কিছু ঠিক সেম, মানে এখানে প্রসেস আগের মতোই হবে, সকল কিছু আমরা আগের মতোই করবো। সো মূলনীতিতে কোনো চেঞ্জ নাই। আমরা যেটা একটু আগে বলছিলাম যে এখানে লেখা আছে যে লিটমাস পেপার যদি নীলকে লাল করে, মানে নীল বর্ণের লিটমাস পেপার যদি লাল বর্ণের লিটমাস পেপারে পরিণত হয় তখন বুঝবো অম্লীয়, আর লাল যদি নীল হয়ে যায় তখন বুঝবো ক্ষারীয়, আর কোনোরূপ বর্ণ পরিবর্তন না হলে সেটাকে বুঝবো আমরা নিরপেক্ষ। সো দেখো এখানে জাস্ট কাজের ধারার মধ্যে সেম কথাগুলোই বলেছে যে ফার্স্টে একটি পাত্রে সামান্য ভাত ও পানি নিয়ে সেটাকে একটা পেস্ট করবো আর কি। পেস্ট তো বুঝে যে ভর্তার মতো করা আর কি, ভাতটাকে চেপে চেপে একদম একটা ভর্তার মতো করে ফেলবো আমরা। এরপরে সেই বিকারে আমরা পানি নিব, কত ml, 10 ml পানি নিব, পানি যোগ করে কাঁচদণ্ডের সাহায্যে ভালোভাবে আমরা মিশিয়ে নিব। অর্থাৎ এখন এটার মধ্যে পানি নিয়ে সব থেকে ভালো হয় যে যদি ব্লেন্ডার মেশিনে দেওয়া যায়, মানে পানি এবং ভাত, সেটা কিন্তু একবারেই একটা মিশ্রণ, ভাতের একটা মিশ্রণের মতো করে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলছে দেখো, ঠিক আগের মতো ছাঁকন কাগজে ফানেলের সাহায্যে মিশ্রণটি ছেঁকে জলীয় অংশটুকু একটি টেস্ট টিউবের মধ্যে সংরক্ষণ করি। আচ্ছা, সো করলাম সংরক্ষণ, ঠিক আগের স্টেপগুলোর মতোই বলতেছে। এখানে ফাইনাল অংশ কি বলছে দেখো, যে বলতেছে এখন ভাতের জলীয় দ্রবণে একবার লাল লিটমাস পেপার দিব ও আরেকবার নীল লিটমাস পেপার দিব, দিয়ে আমরা এটা আসলে পর্যবেক্ষণ করতে চাচ্ছি যে ভাতের মধ্যে কি অম্ল রয়েছে নাকি ক্ষার রয়েছে। ফাইন। আচ্ছা ওকে, সো আমরা এই পরীক্ষাগুলো কমপ্লিট করার পরে আমাকে এরকম একটা চার্ট বা একটা টেবিল তৈরি করতে হবে। আচ্ছা, সেই টেবিল থেকে আমরা কি পাচ্ছি, ভাতের জলীয় দ্রবণ। আচ্ছা, সো এখানে বলতেছে যে নীল লিটমাস পেপারের বর্ণ যদি লাল হয় তখন আমরা ডিসিশন নিব যে ভাতের মধ্যে অম্লীয় মূলক রয়েছে, আর লাল লিটমাস পেপার যদি নীল হয় তখন আমরা ভাতের মধ্যে ক্ষারীয় প্রকৃতি রয়েছে। ওকে, সো আমরা সব কিছুই দেখো এই সমস্ত পরীক্ষণের যে ধারাগুলো বা স্টেপগুলো এটা আগের মতোই হবে, শুধুমাত্র আগেরবার আমরা আপেল নিয়েছিলাম, এবার সেই আপেলের জায়গায় ভাত নিচ্ছি, বাট স্টেপগুলো বা কার্যপ্রণালীগুলো ঠিক সেম টু সেম আমরা আগের মতো করব। এবারে আসে ফাইনাল ডিসিশন, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ফলাফল। কি ফলাফল পাচ্ছি দেখো, ভাত একটা নিরপেক্ষ প্রকৃতির, খেয়াল করো ভাত কোন প্রকৃতির, নিরপেক্ষ প্রকৃতির, তাই লিটমাস পেপারের কোনোটিরই বর্ণ সে পরিবর্তন করবে
নয় আকারে না। মানে বোঝানো হচ্ছে তুমি যদি ভাতের দ্রবণে নীল লিটমাস পেপার দাও ওইটা নীল নীলই থেকে যাবে, অথবা যদি লাল লিটমাস পেপার দাও সেটা লাল লালই থেকে যাবে। সো নীল নীল থাকতেছে, লাল লাল থাকতেছে, তারা তাদের কালার পরিবর্তন করছে না। তাহলে এখান থেকে কি বোঝা যাবে? এখানে অবশ্যই বোঝা যাচ্ছে এইটা যেটা নিরপেক্ষ প্রকৃতির পদার্থ, না এটার মধ্যে অম্লীয় ভাব আছে না এটার মধ্যে ক্ষারীয় ভাব আছে। আচ্ছা, তো তাইলে আমরা যেহেতু লিটমাস পেপারের কোনোরূপ বর্ণ পরিবর্তন হচ্ছে না, সেহেতু আমরা এখান থেকে এটা সহজেই বুঝতে পারি যে ভাত একটি নিরপেক্ষ পদার্থ। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলছে আমাদেরকে, আমরা এবার আরেকটা যৌগ আরেকটা মানে নিয়ে আমরা এখন পরীক্ষণটা চালাবো, আরেকটা উপাদান নিয়ে পরীক্ষণ চালাবো। এবার নিচ্ছি আমরা শসা। আমরা যে সালাদের মধ্যে যে শসা খাই সেই শসাকে নেওয়া হচ্ছে। দেখো তার মানে আমরা আপেল নিয়ে কাজ করেছি, আমরা ভাত নিয়ে কাজ করেছি, এবার আমরা শসার জলীয় দ্রবণ বা শসার যে মিশ্রণ সেই মিশ্রণ থেকে আসলে আমরা অম্লীয় বা ক্ষারীয়মূলক পরীক্ষা করতে চাচ্ছি। সো মূলনীতি সেম টু সেম থাকবে, কোনোরূপ চেঞ্জ হবে না। তিনটা পরীক্ষার মূলনীতি কিন্তু সেম, একই মূলনীতিতে তিনটা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। কার্যপ্রণালীতে জাস্ট একটা স্টেপ একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা একটি পেষণ যন্ত্রে শসার কুচি নিব, অর্থাৎ আমরা শসাকে কেটে কেটে নিয়ে, অথবা আমরা যেটা দেখছিলাম যে আমাদের যে চিত্রের মধ্যে যেটা ছিল যে আমরা কোনো একটা কিছু দিয়ে সেটাকে আঘাত করে ছোট ছোট দানায় পরিণত করব, তো এটাও করা যেতে পারে। তো শসাকে কুচি ও সামান্য পরিমাণ পানি নিব, এখানেও ঠিক 10 ml, আমরা সব জায়গাতে 10 ml ব্যবহার করতেছি, তো এখানেও আমরা 10 ml নিব। তারপরে কি, তারপরে আমরা ছাঁকন যন্ত্রের সাহায্যে সেই মিশ্রণটি সেঁকে নিব। এরপরে আমরা ফাইনালি কি কাজ করব, ফাইনালি শসার জলীয় দ্রবণে, দেখো ফাইনালি শসার জলীয় দ্রবণে একবার লাল লিটমাস পেপার এবং আরেকবার নীল লিটমাস পেপার ডুবিয়ে আমরা বর্ণের পর্যবেক্ষণ লক্ষ্য করব যে আসলে বর্ণটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। গেল এইটুকু। তো দেখো এই যেই তো এখানে ঠিক আগের মতোই ডিসিশন সব কিছুই, যে তুমি যদি নীল লিটমাস পেপার ডুবাও এবং সেই নীল লিটমাস পেপার যদি লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে শসার প্রকৃতি কি, অম্লীয় প্রকৃতির। অথবা যদি আমরা লাল লিটমাস পেপার ডুবাই এবং সেটা যদি নীল হয়ে যায় তখন বুঝতে হবে শসা কোন প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির। তো তারা আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে টেবিল, সেই টেবিলটাও আমরা সেমই রাখবো। এবার আসলে ফাইনালি আসলে কি হয় বা ফাইনালি তুমি কোনটা দেখতে পাবা, ফাইনালি তুমি এটা দেখতে পাবে। দেখো শসার জলীয় দ্রবণে খেয়াল করো লাস্ট ডিসিশনটা, লাল লিটমাস পেপার নীল লিটমাস পেপারে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। সুতরাং শসা কোন প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির। এই যে উপরে দেখো আমরা বলছিলাম যে লাল লিটমাস পেপার যদি নীল হয়ে যায় তখন শসা কোন প্রকৃতির হবে, তখন শসা ক্ষারীয় প্রকৃতির হবে। যেহেতু আমরা লিটমাস পেপারের বর্ণ দেখে এটাই বুঝতেছি যে শসার যে জলীয় দ্রবণ সেখানে যদি লাল লিটমাস পেপার ডুবানো হয় সেই লাল লিটমাস পেপার পরিবর্তিত হয়ে নীল লিটমাস পেপারে পরিণত হয়ে যাবে। তো ডিসিশন যেহেতু তখন বলছে যদি ডিসিশন এরকম হয় তখন শসা কোন প্রকৃতির হবে, ক্ষারীয় প্রকৃতির হবে। অতএব আমরা বলতে পারি যে শসা একটি ক্ষারীয় প্রকৃতির খাবার, ভাত একটি নিরপেক্ষ প্রকৃতির খাবার এবং আপেল একটি অম্লীয় প্রকৃতির খাবার। ওকে, সো আশা করছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো এখানে দেখো সকল স্টেপগুলো, দেখো এখানে যতগুলো স্টেপ আমাদের রয়েছে আমরা কিন্তু সমস্ত স্টেপগুলোকে এই যে চিত্রের মতো করে দিয়েছি এই চিত্রের মতো করেই কিন্তু আমরা সমাধান করব। যে সবগুলো ভাতের কথা বলো, শসার কথা বলো, আপেলের কথা বলো, স্টেপ ফার্স্টে হচ্ছে আমরা এরকম চূর্ণ বিচূর্ণ করব, তারপরে সেটাকে পানি দিয়ে মিশাবো, তারপরে সেটাকে সেকে নিব, তারপরে সেখানে আমরা লিটমাস পেপারের মানে লাল এবং নীল উভয় রকমের লিটমাস পেপার ডুবিয়ে আমরা পর্যবেক্ষণ করব। তো আমি আশা করতেছি এই পরীক্ষণটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমরা এবার আরেকটা কাজ করব, পিএইচ পেপার তৈরি। তো আসলে একটু ডিফারেন্সটা বুঝি, পিএইচ পেপার আর লিটমাস পেপারের মধ্যে পার্থক্য কি। লিটমাস পেপার শুধুমাত্র তোমাকে সাহায্য করবে কোনো একটা দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয় সেটা আইডেন্টিফাই করতে, বাট পিএইচ পেপার আমাদের যে পিএইচ এর ভ্যালু আছে 0 থেকে শুরু করে একদম 14 পর্যন্ত, এই পিএইচ পেপার আমাদেরকে সেই ভ্যালুগুলো সহজে আইডেন্টিফাই করতে সাহায্য করে যে কোন দ্রবণের পিএইচ অ্যাকচুয়ালি কত। তো জাস্ট ডিফারেন্স হচ্ছে এইটা যে লিটমাস পেপার দ্বারা আমি জাস্ট বুঝতে পারবো কোন একটা দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয়। এখন ধরো কোনো একটা দ্রবণ অম্লীয় হলো, সো অম্লীয় রেঞ্জ কত, 0 থেকে শুরু করে 6 পর্যন্তকে আমরা মোটামুটি অম্লীয়ই বলি, 7 হচ্ছে আমাদের নিরপেক্ষ আর 8 থেকে শুরু করে এরপরে যেটা আছে তারা হচ্ছে ক্ষারীয়। তো এখন অম্লীয় হলে যদি আমার পিএইচ এর মান 3 সেটাও অম্লীয়, পিএইচ এর মান 6 সেটাও অম্লীয়। তো পিএইচ পেপার আমাকে মূলত সেটা স্পেসিফিক মান সহ বের করতে সাহায্য করে, আর লিটমাস পেপার শুধুমাত্র সেই অম্লীয় দ্রবণ বা ক্ষারীয় দ্রবণ এইটুকু জানতে সাহায্য করে। তো এখন আমরা সেই পিএইচ পেপার তৈরি করতে যাচ্ছি, দেখো কাজগুলো কীভাবে হবে। তো ফার্স্টে বলতেছে যে তুমি চাইলে এটা রঙিন শাক সবজি যেরকম লাল শাক, লাল বাঁধাকপি, বিট, তারপরে অথবা রঙিন ফুল যদি তুমি নাও তখন রক্তজবা,
লাল গোলাপ, ডালিয়া ইত্যাদি যে কোনো একটি নেওয়া। অর্থাৎ তুমি এটা মূলত কোনো শাকসবজি বা কোনো ফুল থেকে তৈরি করা হয়। লিটমাস পেপারের স্টার্টিংটা কোনো একটা শাকসবজি বা কোনো একটা ফুলের নির্যাস থেকে আমরা এটা তৈরি করি। নাম্বার 1 গেল এটা। আচ্ছা, এবার আসো সেকেন্ড ধাপে কি বলছে। সেকেন্ড ধাপে বলছে যে ছোট ছোট করে কেটে হালকা আঁচে ভাপে সিদ্ধ করি। তো এখন দেখো, তুমি শাকসবজিও নিতে পারো, ফুলও নিতে পারো, সেটাকে ছোট ছোট করে কাটতে হবে, কেটে সেটাকে হালকা আঁচে ভাপে সিদ্ধ করতে হবে, মানে সিদ্ধ ভাপ দিয়ে সেটাকে সিদ্ধ করা আর কি। অর্থাৎ আমরা পানি লাগাবো না, বাট জলীয় বাষ্পটা যেন সেটার মধ্যে দিয়ে পাস হতে পারে এরকম একটা ব্যবস্থা করবো। আমরা অনেকেই ভাপা পিঠা তৈরি করতে দেখি, জাস্ট ওই প্রসিডিওরটা এখানে ফলো করতে হবে। একটা হাঁড়িতে পানি নিব, ওই হাঁড়ির উপরে কোনো একটা ঢাকনা একটু সামান্য একটা ছিদ্র রাখবো, যেখান থেকে জলীয় বাষ্পগুলো ভাপ দিতে পারে আর কি। এই যদি ফুল বলো ফুলের টুকরোগুলোকে, বা যদি আমরা সেই ফল সবজির কথা বলি সেই সবজির টুকরোগুলোকে যেন ভাপ দিতে পারে। খেয়াল করো, গেল এটা। এরপর কি বলছে দেখো, 2 নম্বর পয়েন্টে গেল। 3 নম্বর পয়েন্টে বলছে যে রঙিন নির্যাস পাওয়া যাবে, তাহলে অবশ্যই তুমি যখন ভাপ দিবা তখন তো তুমি সেখান থেকে একটা রঙিন নির্যাস পাবা। লাল পেতে পারো, ম্যাক্সিমাম লালই আমাদের এখানে বলছে, যে আমরা লালই ধরে দিচ্ছি, বা অন্য যে কোনো কালারও হতে পারে। রঙিন নির্যাস পাওয়া যাবে, তাতে এক টুকরো ফিল্টার পেপার ডুবাই। সো আমাদের এখন কাজ হবে সেই যে তরল পদার্থটা, অর্থাৎ সেই ভাপের থেকে আমরা যে নির্যাসটা পাবো, যেই রসটা পাবো, সেই রসের মধ্যে আমরা ফিল্টার পেপার দিব। ফিল্টার পেপারটা সেই ভাপের মধ্যে, সেই রসের মধ্যে আমরা দিব আর কি। আচ্ছা, 4 নম্বরে কি বলছি দেখো, বাতাসে রেখে শুকিয়ে নেই এবং শুকানোর পর চিকন চিকন করে কেটে নেই। তাহলে এই যে দেখো ফিল্টার পেপারটা, তাহলে ফিল্টার পেপারটায় ফার্স্টে সেই রস লাগবে। কিসের রস? আমাদের সেই ফুল অথবা যে সবজির যে আমরা কেটে নিয়েছিলাম সেটার রস আমাদের এই ফিল্টার পেপারের মধ্যে লেগে যাবে, মানে সেটা ভিজে যাবে আর কি। ফিল্টার পেপারটা ভিজে যাবে। এরপরে আমরা বাতাসে রেখে সেটাকে কি করব, চিকন চিকন করে ফার্স্টে আমরা শুকাবো। দেখো, বাতাসে রেখে ফার্স্টে আমরা শুকিয়ে নিব, যখন সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন সেটাকে আমরা চিকন করে আস্তে আস্তে কেটে নিব। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, তৈরি হয়ে গেল পিএইচ পেপার। সো এই যেই তোমরা নমুনাটা একটু দেখতে পারো এখান থেকে, এরকম যে আমরা ধরে নিচ্ছি লাল, তাহলে লাল, এই লালের মধ্যে আমরা কি ডুবিয়েছি, লালের মধ্যে আমরা ডুবিয়েছি ফিল্টার পেপার। এই যে ফিল্টার পেপারটাকে আমরা লাল যে নির্যাসটা পেয়েছি সেই লাল নির্যাসের মধ্যে আমরা ফিল্টার পেপার ডুবিয়েছি। ডুবানোর পর শুকাইছি, শুকানোর পরে এই যে দেখো, এবার এটাকে কাটতে হবে কেচি দিয়ে। কেটে নিয়ে দেন এরকম করে একটা স্পেসিফিক সাইজ করতে হবে, যেটা কিনা তোমাদের বইয়ের মধ্যে দেখানো হয়েছে বা বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। অতএব আমি বলতে পারি যে এই যে প্রসিডিওরগুলো বললো, এই প্রসিডিওরগুলো আমরা ফলো করে আমরা চাইলে ঘরে বসে নিজেরা কি তৈরি করতে পারি, পিএইচ পেপার তৈরি করতে পারি। এক্ষেত্রে আমাকে সাহায্য করবে কে? রঙিন শাকসবজি সাহায্য করবে, বিভিন্ন রঙিন ফুল আমাকে এক্ষেত্রে সাহায্য করবে। এদের নির্যাস নিব, সেই নির্যাস থেকে আমরা ফিল্টার পেপার দিব সেই নির্যাসের মধ্যে, দেন শুকাবো, শুকিয়ে আমরা কেটে ফেলবো, আমাদের পিএইচ পেপার তৈরি হয়ে যাবে। এবং পিএইচ পেপার কিন্তু আমাদের লিটমাস পেপার থেকে আরও এক ধাপ আগানো। পিএইচ পেপার আমাদেরকে ডিরেক্টলি পিএইচ এর ভ্যালু কত এটা সহজে আইডেন্টিফাই করতে সাহায্য করে। সো এই প্রসেসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা ঘরে বসে এইভাবে পিএইচ পেপার তৈরি করতে পারবো। তোমরা চাইলে নিজেরাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারো। ওকে, তো তাইলে আমরা দেখো আমাদের একক কাজের মোট 6টা কাজ ছিল। তো আমরা 6টা কাজই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কাজগুলো আসলে কীভাবে হবে। যেগুলোর জন্য আমাদের চিত্রর সাপোর্ট দেওয়া দরকার সেগুলো কিন্তু আমরা চিত্র এঁকে তোমাদেরকে জাস্ট স্টেপ বাই স্টেপ কাজগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং আমি আশা করছি তোমরা এইটুকু, মানে যে যতটুকু অংশ আলোচনা করা হলো তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় এমসিকিউতে চলে আসতে পারে, অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। তো আসলে সেগুলো তোমরা যেন অবশ্যই অ্যান্সার করতে পারো, সেই জন্য এই ভিডিওর প্রত্যেকটা অংশই তোমাদেরকে হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার আমরা তোমাদের সাথে কথা বলবো কেমিস্ট্রির বিভিন্ন পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।